হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি মুভির এক্সপ্লেন নিয়ে হাজির হয়েছে। মুভিটির নাম হলো দ্য উলস কল। এটা 2019 সালে মুক্তিপ্রাপ্ত একটি ফ্রেঞ্চ সিনেমা। যাই হোক, এখানে সাবটাইটেল দিয়েছি কেননা আমি ফ্রেঞ্চ বুঝি না ভাই, তাই প্লিজ কম্প্রোমাইজ। তো যাই হোক, চলুন বেশি পেছাল না পারি, আজকের মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটা অজ্ঞাত এলাকায় বিভিন্ন স্পেশাল ফোর্সের লোকেরা হাতে হাত কাটমাত কেটে কুটে সব জায়গাতে উঠতেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে তারা একটা কভার্ড অপারেশনে আছে। তো এই অপারেশন কোথায় হচ্ছে এটা আমরা জানি না। যাই হোক, এখানে মুভিতে আমরা দেখতে পাই একটা বোট এখানে আসতেছে এবং তার নিচে একটা সাবমারিন রয়েছে। সেই সাবমারিনের একটা ক্রু রয়েছে। এখানে আমাদের যে নায়ক, তার নাম ক্যাথরেড। তো এর কাজ হলো মূলত এর সাবমারিনে বসে বসে বাইরের নয়েজগুলো ডিটেক্ট করে। এই নয়েজ ডিটেক্ট করাটাই এর সবচেয়ে বড় কাজ এবং নির্ধারণ করে যে বাইরে কোনো ক্ষতি বা কিছু আছে কিনা। তো যাই হোক, এখানে তাদের ক্যাপ্টেন দেখানো হয় জাহাজ সাবমারিনের। তো তারা এখানে খুব চুপচাপ আছে। এখন তাদের কাজ একটাই, যে তাদের স্পেশাল ফোর্সেস টিমগুলোকে এখান থেকে নিরাপদে বার করা। তো যাই হোক, তখন সেখানে সে একটা ফ্রিগেট সম্পর্কে দেখতে পায়। মানে ফ্রিগেট মানে তো বুঝে, জাহাজ ডিস্ট্রয়ার বলা হয় অনেক ক্ষেত্রে। সেই ডিস্ট্রয়ারকে তারা তাদের সামনে চলে আসে, কিন্তু তারা বুঝতে পারে না ডিস্ট্রয়ারটা কোথা থেকে আসতেছে। তো কিন্তু আমাদের এই চাচার হিয়ারিং ক্যাপাবিলিটি অনেক ভালো। চাচা খুব ভালো করে খুঁজতে থাকে যে কোথাও তো কোন সমস্যা আছে। সে বলে, না প্লিজ, আমরা এখন সাবমারিন উপরে তুলতে পারবো না, আমাদের পটেনশিয়াল ঝুঁকি রয়েছে। তো এই ক্ষেত্রে তাদের সাবমারিনের যে দ্বিতীয় ডরিস, সে বলে সমস্যা কি, সমস্যা নেই, তুমি ভুল ভাবতেছো। কিন্তু সে বলে, না আমি শিওর এখানে কোনো সমস্যা আছে। তো ঠিক আছে, খোঁজো। তারা তখন উপরে ডাইভ উঠা বাদ দিয়ে আবার নিচে চুপচাপ বসে থাকে শুধুমাত্র দেখার জন্য আসলে ব্যাপারটা কি। কিন্তু তখনও তারা কিছুই খুঁজে পায় না। এদিকে উপরের যে স্টিম রয়েছে তাদের সঙ্গে গ্রাউন্ড ট্রুপসের কন্ট্যাক্ট হয়ে যায়। অর্থাৎ তারা নিজেদের পজিশনটা এক্সপোজ করে ফেলে। অর্থাৎ এখন তাদেরকে পালাতে হবে। এদিকে সেই ফ্রিগেটও তার সাবমারিনের খবর পেয়ে যায়, কিন্তু এদিকে তারা ততক্ষণে বুঝতে অনেক দেরি করে ফেলেছে। তো যাই হোক, তারা তখন ফ্রিগেট সম্পর্কে খুঁজতে খুঁজতে এখানে আরেকটা প্রবলেম আসে। নতুন এক ধরনের সাউন্ড সৃষ্টি হয়। এই সাউন্ডটা হলো 4টা প্রপেলারের। কিন্তু বিষয় হলো তখনকার সময় কোনো সাবমারিনে নাকি 4টা প্রপেলার থাকে না। এটা অনেক পুরোনো টেকনোলজি। তো এটা সাথে নাকি বুঝতে পারিনি। তখন সে বলছে, এর কি, আমি কিছু বুঝতে পারতেছি না। তো যাই হোক, সে বুঝতে পারতেছে না। আর সাবমারিনের ক্ষেত্রে যেহেতু সে যে অপারেটর, সেই বলছে আমি বুঝতে পারতেছি না, তাই তার কপালে বাস তো পরে হলো। কিন্তু এখন এদিকে ফ্রিগেটটা তাদেরকে ধরে ফেলেছে, কিন্তু তারা এটা এখন পর্যন্ত মাথায় আনতে পারতেছে না যে ফ্রিগেট তাদেরকে ধরে ফেলেছে। তো যাই হোক, ফ্রিগেট তো ধরলো, কিন্তু এদিকে তারা এখনও সেই সাউন্ড নিয়ে পড়ে আছে। আর উপরে গ্রাউন্ড ট্রুপস অনেক বেশি ফায়ারের সম্মুখীন হচ্ছে। তো যাই হোক, তারা অনেক দেরিতে বুঝতে পারে যে না, আসলে ডেস্ট্রয়ারটা তাকে ধরে ফেলেছে। এখন তারা বুঝেও গেছে, এখন তারা উভয়কে বুঝে ফেলেছে। তেমন কোনো কিছু করার আর নেই। তাদের কাজ এখন একটাই, যে ঘাপটি মেরে নিচে বসে থাকো আর উপরে ডেস্ট্রয় আশা করো, উপরে ডেস্ট্রয় থেকে কোনো কিছু জানে যে আর পর্যন্ত না আসে। তো যাই হোক, সেই স্পেশাল ফোর্সের লোকেরা তখন সুইমিং স্যুট পরে নিচে নেমে যায় সমুদ্রের ভিতরে। তাদের কাজ হলো সাবমারিনের ভিতরে ঢুকে পড়া। তো যাই হোক, এটা নেভি সিলরা এটা খুব ভালো করে, মনে হয় ওদের কাছ থেকে শিক্ষাটা পেয়েছে এরা। যাই হোক, ভালো কথা। তো তারা তখন বোয়িং উপরে উঠে পড়ে এবং উঠার পরে তারা তখন চুপচাপ অপেক্ষা করে কি করবে সে চিন্তা, মানে তাদেরকে ঢোকানোর জন্য তারা ওখানে বসে থাকে, জাস্ট তাদেরকে ঢুকে তারা সেখান থেকে বিদায় নেবে। কিন্তু মানুষ এত সহজে হলে কি আর আমাদের কি মুভি হয়। তো যাই হোক, তো তখন দেখা যায় যে নিচে আর একটা সাবমারিন রয়েছে এবং এই সাবমারিনের খবরটাই আমাদের সেই সাউন্ড অপারেটর সে পেয়েছে, কিন্তু সে জানে না এখনো যে সেটা এটা সাবমারিন নাকি। কিন্তু সে বলে কিছু একটা আছে, সমস্যা আছে, প্লিজ তাড়াতাড়ি করো, এখান থেকে আমাদের সরতে হবে, অবস্থাটা ভালো না। কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। ভাই, বিশ্বাস করবেই বা কেন, একটা সাউন্ড নিয়ে এত 8-10 জন মানুষের জীবন রিস্কে আছে। তো যাই হোক, তারা তখন আর বেশি কিছু বলে না। আচ্ছা, এই আমাদের এখানকার সাউন্ড অপারেটর চিল্লাচ্ছে, ভাই ভাই কিছু একটা আছে, ভাই কিছু একটা আছে, কিন্তু কে কার কথা শুনছে ভাই? ওরা মনে করছে না ভাই আমরা ঠিকই আছি। যাই হোক, কিন্তু তারপরেও তারা কমব্যাক গিয়ার পরে রেডি হয়। অর্থাৎ সাবমারিন যখন ডুবার পর্যায়ে আসে বা হামলা হয় পটেনশিয়াল, তো হামলা এখানে হয়েছে ভাই। সেই ডেস্ট্রয়ার থেকে একটা হেলিকপ্টার পড়ে, এখন অ্যাটাক হেলিকপ্টার। তো অ্যাটাক হেলিকপ্টার কেন সাবমারিন ডুবাই আমি জানি না। ওরা ফাটাবে মাইন, ল্যান্ড মাইন না, স্থল মাইন। কিন্তু সরি, নো মাইন্ড। কিন্তু এখানে কিছুই না ভাই, ওরা হেলিকপ্টার নিয়ে হেলিকপ্টার উপর থেকে একটা করে বোম ফেলাচ্ছিল মনে হয়। হ্যাঁ, বোমই ফেলাচ্ছিল। তো আমাদের এই বোম দিয়ে কিভাবে ঠেকানো যায় ভাই, এটা আমি জানি না, আমার সত্যি জানা নাই। যাই হোক, কিন্তু এখানে তখন দেখা যায় তাদের বোমের আঘাতে এদিকে অবস্থা খুবই খারাপ হয় এবং ওদিকে আমাদের সেই স্পেশাল ফোর্সের টিমও এখন অপেক্ষা করতেছে, কারণ তারা তো বেশি গভীরে ঢুকতে পারবে না। অত গভীর থেকে সাবমারিন উঠে আসলে না তারা ওখানে ঢুকতে পারবে, বাট তাদের ইকুইপমেন্ট অত গভীরে নামতে পারে না। এদিকে তারাও খুব ভালোভাবে আক্রমণের শিকার হচ্ছে। তো এদিকে আমাদের সেই সাবমারিনের যে ক্যাপ্টেন বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি উপরে উঠবো, তুমি সাবমারিনকে এখন উপরে তুলো। সে হালের মাধ্যমে উপরে উঠেছে। তো এত বড় সাবমারিন হঠাৎ করে আসমানে উঠে গেছে। তো এদিকে অ্যাটাক হেলিকপ্টার একটু খেপে যায়, কি বে। তো এদিকে সাবমারিন সব উঠে যাওয়ার পরে অ্যাটাক হেলিকপ্টারের কাছে আমরা দেখতে পাই, ভালো করে খেয়াল করলে বুঝবো ওর যে রকেট সিস্টেম সেগুলো সব ফাঁকা। তো এখানে দেখে আরপিজি নিয়ে এসেছে। তো আরপিজি তার সাথে আবার কেউ বন্ধুকে ফায়ার করতেছে ভাই, মানে কি, মানে ফাজলাম ঠাট্টা। তো যাই হোক, ঠাট্টা করার মাঝখানে রকেটটা কাজ করতেছে না, তাই
তখন সে করবে, সে গুলি করতে বলে যে প্লিজ গুলি করো, কিন্তু সে গুলি করতে চাচ্ছে না। তার পাশে যে আছে তার অ্যাসিস্ট্যান্ট, সে বলে ক্যাপ্টেন বলে প্লিজ গুলি করো তাড়াতাড়ি, এবং শেষ পর্যন্ত তার পাশের লোক একটা গুলি করে। সেই গুলি করার মাধ্যমে সে রকেটটা ফায়ার করার জন্য রেডি হয়, এবং এদিকে সেই স্পেশাল ফোর্সের টিম এটা খুব মোক্ষম সুযোগ কাজে লাগায় এবং সে ঢুকে পড়ে হতে। যাই হোক, তারা তখন সবাই চলে আসে ব্যাক করে ফ্রান্সে চলে আসার পর তারা তখন নিজেদের মতো যে যার জায়গায় চলে যাচ্ছে। মানে এভাবেই হয়, সাবমারিনদের ক্রুরা আসে, একটা মিশন শেষ করে, তারা তখন 6 মাস ডিপ্লয়মেন্ট শেষে তারা নিজেদের বাসায় একটু রেস্ট করে, দিয়ে আবার পরবর্তী ডিপ্লয়মেন্টের জন্য রাজি হয়। তো যাই হোক, সবাই তখন সেভাবে একে অপর যাচ্ছে, কিন্তু আমাদের সেই সাউন্ড অপারেটর চাচা তো আর অত সহজে ছাড়বে না, ছাড়লে তো মুভি হবে না। তো যাই হোক, চাচা তখন খেপে গেছে, সেটা আর কী রে ভাই, আমি পারি না এমন কোনো জিনিস হবে কেন। সে তখন খুঁজতে শুরু করে যে 4টা প্রপেলারের কী আছে। সে তখন ওই সাউন্ড ওয়েভের ওই ডায়াগ্রামটা সে চুরি করে এনেছে, সে চুরি করে এখন সে পাগলের মতো খুঁজতে শুরু করেছে সেটা কী কী। তো যাই হোক, এখানে হচ্ছে তাদের ক্যাপ্টেন তাকে কিছু বলে না খুব একটা, কেননা যদি সে কিছু বলতো তাহলে কিন্তু এদিকে আমাদের হিরো সাহেবের চাকরিটা চলে যেত, বাট সে কিছু বলে না। সে বলে সমস্যা নেই, তুমি আমাদের কোথাও বাঁচিয়েছো, এটুকুনি অনেক, ঠিক আছে। সে বলে আচ্ছা থ্যাংক ইউ ক্যাপ্টেন, আপনি আমাকে বাঁচিয়েছেন, আপনি আমাকে এবারকার মতো ছেড়ে দিলেন, আমি আশা রাখি ভবিষ্যতে এরকম ভুল হবে না। সে কথা বলে চলে যায়, কিন্তু সে আর মাথায় এখন ঘুরতেছে কিভাবে 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 কিভাবে। এরপরে সে তখন হচ্ছে তাদের কমান্ডারের কাছে আসে। তো কমান্ডার এখানে এসে বলে যে তখন আমাদের ক্যান তিবেত, সে এখানে এসে বলে ভাই আমি সি বলতেছি ভাই, মানে আমাদের হিরোকে, অত বড় নাম বলতে পারবো না ফ্রেন্ডস। যাই হোক, সে বলে যে আমি যে আপনাকে রিকোয়েস্টটা করছিলাম সেটার কী হলো, আমি বলছি ওটাতে কোনো সাবমারিন ছিল অবশ্যই অবশ্যই অবশ্যই, এবং ওটা আমাদের লিস্টে কেন নাই আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমাদের লিস্টে থাকা উচিত। সে বলে যে না তুমি ভুল শুনেছো, হয়তো পরে এটা ডলফিন বা অন্য কিছু, কিন্তু তুমি কি মনে করো তোমার ক্যাপ্টেন অফিসিয়াল রিপোর্ট করে নাই, কিন্তু আমি কি জানি না তুমি ওটাকে শুনতে ভুল করেছো, তোমার জন্য অত বড় সাবমারিন একটা ক্ষতি হয়ে যেত। যাই হোক, সে তখন কিছুই বলে না। এরপরে তাদের ক্যাপ্টেনকে এবং হচ্ছে ফার্স্ট অফিসার, মানে সাবমারিনের যে ফার্স্ট অফিসার থাকে ক্যাপ্টেনের পরবর্তী, তাদের দুজনকে ডাকা হয় এবং তাদেরকে বলা হয় যে তোমরা এত মহান কাজ করেছো ভাই, তোমাদের কাজে আমি গর্বিত। তোমরা একটা সাবমারিনকে বিদেশি একটা জায়গার উপরে সারফেস করেছো, তারপরে একটা হেলিকপ্টারকে ধ্বংস করেছো, তারপরে আবার চুপচাপ চলে গেছো, এবং তোমার এই কাজের কারণে অবস্থা খুবই টেন্স। আমাদের প্রেসিডেন্ট একটা অর্ডার করেছে যে নিউক্লিয়ার সাবমারিন 24 ঘন্টা হচ্ছে টহল দিবে হচ্ছে প্যাসিফিক ওশনের আশেপাশে। বলতে ভাই মানে কি ভাই, প্যাসিফিক ওশনের আশেপাশে টহল দিবে, ঠিক হয়ে যাবে তো একশো কথা না। সে বলছে আচ্ছা স্যার, এবং সেই সাবমারিনের যে ক্যাপ্টেন রয়েছে সে অনেক নিষ্ঠার সঙ্গে দায়িত্ববান কাজ করায়, তাকে সেই হচ্ছে পারমাণবিক সাবমারিনের দায়িত্ব দেওয়া হয়, এবং তার পাশের জনকে সেই সাবমারিন যেখানে আমাদের মানে হিরো ছিল সেই সাবমারিনের দায়িত্ব দিয়ে দেওয়া হয়। তো যাই হোক, এখানে আমাদের সেই হচ্ছে সাউন্ড স্পেশালিস্ট সি আমাদেরকে তখন হচ্ছে সে চেষ্টা করে কিনো একটা উপায় করে সে ক্যাপ্টেনের মানে তাদের যে কমান্ডার রয়েছে সেই কমান্ডারের ল্যাপটপ অ্যাক্সেস করে সে তখন খুব চিন্তা করে কিভাবে। এরপরে সে বুঝতে পারে অনেক ধরনের পাসওয়ার্ড দেওয়ার পরে যখন না মিলে, শেষ চান্সের ক্ষেত্রে সে তার বউয়ের যে অ্যানিভার্সারি ছিল, মানে বিয়ের অ্যানিভার্সারি, তখন সেটা দিয়ে সে অ্যাক্সেসটা পায়, অর্থাৎ পাসওয়ার্ডটা ছিল তার বইয়ের অ্যানিভার্সারি। তখন সে সাউন্ডটা নিয়ে চুপচাপ চলে যায় একটা মিউজিক লাইব্রেরিতে, মানে বিদেশে এরকম লাইব্রেরি থাকে যেখানে মিউজিক পাওয়া যায়। তো এখানে একটা মেয়ে তার সাথে পরিচয় হয়, মেয়েটার নাম ড্যানি। তো মিস ড্যানি এখানে বলে যে তুমি যেটা খুঁজছো ওটা আমাদের কাছে নেই, রেকর্ডে রয়েছে, বাট আমাদের কাছে নেই, এটা কেমনে নেই আমি কিছু বুঝতে পারতেছি না, বাট আমি তোমাকে কালকে সকালের মধ্যে খুঁজে দিতে পারি, মানে দেখবো আমি খুঁজে। সে বলে ঠিক আছে প্লিজ খুঁজে দাও। তো এই বাহানা করে তার পরের দিন সে দেখা করে, তারা দুজন দেখা করে কথা বলে। সে বলে তুমি কি করো, সে বলে যে আমি হচ্ছে একজন স্পেশাল অ্যানালিস্ট, আমি সাউন্ড অ্যানালাইসিস করি। সে বলে যে আমি নৌবাহিনীতে আছি। সে বলে সত্যি তুমি নৌবাহিনীতে? সে বলছে হ্যাঁ, মানে কথা ফ্লাডিং শুরু করে। ভাই ফ্লাডিং করতে পারলাম না জীবনে, দেখো। তো এইদিকে তারা তাদের কথাটা ভালোভাবে আগাচ্ছে, এবং সে তখন বলে দেখো আমি খুবই চেষ্টা করেছি, কিন্তু তোমার ওই সাউন্ডটা কোনোভাবেই আমি পেলাম না, আমার কোনো রেকর্ডে ওটা রয়েছে, বাট ওটা যে কোথায় গেছে এটা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এখানে আমাদের ডরসি সাহেব সাথে তার নতুন যে সাবমারিনটা পেয়েছে সেখানে সে যেতে থাকে, এবং তার এই যে সাবমারিনের যে ক্যাপ্টেন ছিল সে নতুন পারমাণবিক সাবমারিনটা কোন জায়গা দিয়ে টহল দেবে গত 2 মাস সেটা সে প্ল্যান করতেছিল। তো এদিকে আমাদের ডরসি সাহেব তাদের সঙ্গে এসে তারা তখন একে অপরের সঙ্গে কি আর বলবো ইন্টিমেট হয় ভাই। তো যাই হোক, এরপরে বাকি অংশটা আর এক্সপ্লেন করতে পারলাম না ভাই, কারণ আমি এক্সপ্লেন কী করবো, এটা এক্সপ্লেন করার মতোই নাই। যাই হোক, তারা এটা হলো ফ্রেঞ্চ ইন্টিমেসি। তো ফ্রেঞ্চের একটা জিনিস খেয়াল করলাম, এটা সম্পূর্ণ আলাদা, আমেরিকান এটাকে সম্পূর্ণ আলাদা তৈরি করে। যাই হোক, তারা তখন বলে যে তার মানে তুমি সাবমারিনে থাকো, তুমি আমাকে বলেছো তুমি আর্মিতে থাকো। সে বলে হ্যাঁ আমি সাবমারিনে থাকি, তোমাকে সব তো বলতে পারি না। সে বলে তুমি সব বললে আমার সাথে থাকতে না, সত্য কথা। 6 মাস ডিপ্লয়মেন্টে থাকে ভাই, আর 1 মাস সে রাস্তায় দেখা করে, মানে গার্লফ্রেন্ডের মতো একদিন পরকিয়া করে বিদায়। তো যাই হোক, পরকিয়ার নামে পরকিয়া হাজির।
তো তখন সিআইআর এর হেডকোয়ার্টার্স মানে যেখানে হচ্ছে সবগুলো সাউন্ডকে তারা রেকর্ড করে রাখে, সেইখানে ঢুকে গোপনভাবে আমাদের সে ঢুকে চুপচাপ খোঁজা শুরু করে বিভিন্ন আর্কাইভের মাধ্যমে, এবং খুঁজতে খুঁজতে সে শেষ পর্যন্ত সেটা পেয়েও যায়। অর্থাৎ এই সাবমারিনটা এতটা পুরনো ছিল যে রেকর্ডটা সম্পূর্ণ ডিলিট করে দেওয়া হয়েছে মানে সার্ভার থেকে, বাট রেকর্ডসটা এখনো পড়ে রয়েছে। সে পেয়েও যায়, এটা রাশিয়ান সাবমারিন ছিল, অনেক পুরাতন, কোল্ড ওয়ারের সময়কার। তো এটা তখন সে খুঁজে তো পায়, ঠিক আছে, 4টা পপুলারও ছিল, সব কিছু ঠিক আছে, পপুলার মানে 4টা পাখা। তো কিন্তু এখানে প্রবলেম হলো যে সে খুঁজতে তো পেয়ে গেছে, কিন্তু এখানে তার যে মানে যে কমান্ডার, সেও তাকে পেয়ে গেছে। সে তখন তাকে ধরে ফেলে, সেলফোন কেড়ে নেয়, তাকে এখানে লক করে দেয়। কি হবে বুঝে দেয়। সে তখন বলে, দেখো স্যার, আমি বলেছিলাম ওটা একটা হচ্ছে রাশিয়ান শিপ, ওটা আমরা ভুল ভেবেছি, আমাদের উপরে নজর রাখতেছিল, স্যার প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। হুলা হুলা ব্লা 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 বাদ দে। এরপরে আমাদের ছেলেটা কান্না করে যায়, কারণ যদি তাকে যেভাবে ধরেছে এগুলো ট্রেজন বলা হয়, এবং আর্মিতে শাস্তি হিসাবে তাকে জেলে যাওয়া লাগতে পারে, এবং হচ্ছে চাকরি তো যাবেই। যাই হোক, চাকরি গেল। শেষ পর্যন্ত কমান্ডার তাকে বলে, ঠিক আছে মিস্টার, ওঠেন আপনি, আপনার এত সুন্দর দক্ষতা দেখে আমি সত্যি মনোমুগ্ধ হয়ে গেছি। তো আপনার জন্য একটা বিশেষ কাজ রয়েছে, আপনি কি করতে রাজি? সে বলে যে, কি কাজ স্যার? সে বলে যে, আমরা একটা পারমাণবিক সাবমারিন পাঠাতে চাচ্ছি প্যাসিফিকে, তো সেইখানে একজন সাউন্ড স্পেশালিস্ট লাগবে, তো আমরা আপনার নামটা সাজেস্ট করেছি আমাদের কমান্ডারকে। সে বলে যে, ঠিক আছে, ওকে, দেখাও। তো এরপরে তার টেস্ট হয়, টেস্টে সে সুন্দরভাবে হচ্ছে প্রত্যেকটা সাবমারিনের খুঁটিনাটি বিশ্লেষণ করে সে তাদেরকে বলতে থাকে যে, এটা 2 ব্লেডের এটা হলো এই সাবমারিন, এটা হলো এই সাবমারিন, এটা হলো এইটা, এটা হলো S-25, তারপরে এটা হলো যতগুলো রেকর্ডস রয়েছে সব কিছু। তো সে তো এটা দেখে কমান্ডারও ইমপ্রেস, তারপরে তার যে স্যার সেও ইমপ্রেস, সবাই ইমপ্রেসড। তো সে তখন শেষ পর্যন্ত একটা দেখায়, সেটাতে মজা করার জন্য সে বলে ফ্রিগেট, এটা হলো ইরানিয়ান ফ্রিগেট, লাস্টেরটা ছিল। যাই হোক, ফ্রিগেট দেখার পরে সে বলে যে, ওয়াও, মানে কমান্ডারের মনে মনে বলে যে, বা এত পুরো একটা মাল ভাই, এই মালকে কোথায় ছিল এটা? তো যাই হোক, মালের এরপরে কি হয় সেটা হাস্যকর। সেবার ঠিক আছে, তুমি প্যাক করে নাও, রেডি হও। কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে যাচ্ছে, সেটা আমাদের হিরো সাহেব এখনো বুঝতে পারেনি। প্রবলেমটা হলো যে, প্রবলেমের কথাটা পরেই বলতে, এখানে তাকে কংগ্রাচুলেশন করতে আসে ডরসা তার আগের ক্যাপ্টেন, ফার্স্ট অফিসার ছিল। সে কংগ্রাচুলেশন করার পরে সে তখন তার আমাদের ক্রিস্টোফার চলে যায় তার প্রেমিকার কাছে, তার সঙ্গে সে দেখা করে বলে যে, আমি একটা অ্যাসাইনমেন্টে যাচ্ছি, আমাকে যেতে হবে। যাই হোক, এর পরের দিন রাতে তাদেরকে পৌঁছে দেওয়া হয়, তাদের নিজ নিজ সাবমারিনের দায়িত্ব পালন করে, এবং দায়িত্ব পালন করে তারা সেখানে উঠে পড়ে। কিন্তু এখানে প্রবলেমটা হলো, যেটা আমি বলতে চাচ্ছিলাম, আমাদের সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে সেই টাইমে হালকা একটু গাঁজা সেবন করে ফেলেছিল। তো ব্যাপারটা হলো যে, কেউ যদি এরকম কিছু সেবন করে ফেলে, তো এখানে তাকে ডপ টেস্ট করা হয়। তো ডপ টেস্ট করার কারণে তার ব্লাডে সেটা পাওয়াই যায়, নিকোটিনের মাত্রা বেড়ে যায়। তো সেখান থেকে আমাদের সেই সিকে সে বার করে দেয়। সে ক্যাপ্টেন বলে যে, দেখো, তুমি আর তোমার রেকর্ডস অনেক ভালো, কিন্তু আমি আমার ক্রুর মধ্যে কাউকে এভাবে নিতে পারি না। যাই হোক ভাই, আমাদের আমাদের সি এর কপালে আসলে দুঃখ, কিন্তু সে পরে বুঝবে যে এই দুঃখ তার জীবনটা বাঁচাই নিল, যাইতে পারলো না বলে। যাই হোক, বাঁচায়নি, কারিও নিছে দুই ক্ষেত্রে। সে খুবই কেঁদে দেয়, কষ্টে দুঃখে হতাশ, মানে ব্যর্থ প্রেমিক, সরি ব্যর্থ সাবমারিয়ান। যাই হোক, সে দেখতে পায় দূর থেকে সাবমারিনগুলো চলে যাচ্ছে, এবং তার স্বপ্ন তার ডুবে যাচ্ছে। যাই হোক, এখানে দেখা যায় পারমাণবিক সাবমারিনগুলো আসলে বিশাল বড় ভাই, মানে এত পরিমাণে বড়, যেটা না দেখলে বিশ্বাস করা যায় না। মানে ওখানে আস্ত ফুটবলের মাঠের থেকেও বেশি বড়, রাশিয়ান সাবমারিনগুলো তো আরও বড়। যাই হোক, সেই সাবমারিনের সে তার ব্যাগটা ফেলে দেয়, লাথি মারে ব্যাগ ফেলে দেওয়ার পর সে দেখতে পায় হঠাৎ করে ওখানে একটা এমার্জেন্সি ড্রিল হয়েছে, মানে প্রোটোকলে। তখন সে একটা বাহানা দিয়ে ঢুকে পড়ে কমান্ড সেন্টারে। সে বলে যে, কি হচ্ছে। তখন সে বলেছে, একটা নিউক্লিয়ার মিসাইল নাকি ফায়ার করেছে রাশিয়ার একটা উত্তর কোরিয়ার সাইড থেকে, মানে রাশিয়ার সাইড থেকে। সে বলে যে, এটা ইম্প্যাক্ট নাকি 10-25 মিনিটের মধ্যে হবে। সবাই তখন খেপে যাচ্ছে। সবাই বলে, হ্যাঁ কি হলো। সবাই শুনতে পায় যে, হ্যাঁ, এখানে নিউক্লিয়ার ওয়েপেন ফায়ার করা হয়েছে ফ্রান্সের উপর, মানে রাশিয়া পাগল হয়ে গেছে, সে আমেরিকা থেকে ফ্রান্সের উপর আক্রমণ করতেছে। আচ্ছা হইলো ভাই, আক্রমণ করলো, তারপর কি হবে? তো যাই হোক, তো এখানে আমাদের প্রেসিডেন্ট সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দেয় পারমাণবিক সাবমারিন, মানে যে সাবমারিনটা আমাদের এই দোস্তরা আছে, সেই দোস্ত সাবমারিনকে অর্ডার দেয়, তোমরা তাড়াতাড়ি নিউক্লিয়ার অ্যাটাক করো রাশিয়ার উপর, মানে একটা মিসাইল ফায়ার করো, রাশিয়া তোমাদেরকে ধুয়ে দেখে করে। যাই হোক ভাই, তো তখন এদিকে আমাদের আমাদের সেখানে উচ্চতায় থেকে বলছে, কি রে ভাই, কেমনে কি করি। তখন সে বলছে, থামো প্লিজ, একটু থামো। সে এখন মিসাইলের ফায়ার করার মাধ্যমে সে একটা জিনিস বুঝতে পারে যে মিসাইলে নাকি 20 কেজি ওজন কম আছে। তো ব্যাপারটা হলো যে 20 কেজি ওজন কম মানে যে নিউক্লিয়ার ওয়ারহেড সেটা নাকি নাই, মিসাইলে নাই। কিন্তু এটা তখন বুঝতে পারিনি, কিন্তু মিসাইলে ওয়ারহেড নাই, মিসাইল শুধুমাত্র ফায়ার করা হয়েছে যাতে ফ্রান্সকে বাধ্য করা যায় সেখানে পারমাণবিক হামলা করে রাশিয়ার উপর, অর্থাৎ রাশিয়া এবং ফ্রান্সের মধ্যে পারমাণবিক হামলা হবে। তো যাই হোক, এই রিপোর্টটা চলে আসে আমাদের ইয়ের কাছে, সেই
নিউক্লিয়ার সাবমারিনের যে ক্যাপ্টেন তার কাছে তাকে অ্যাটাক করার জন্য লঞ্চ কোডের কনফার্মেশন দিয়ে দেওয়া হয়। তো এখানে তাদের যে ফার্স্ট অফিসার এবং হচ্ছে আমাদের ক্যাপ্টেন তারা দুজন লঞ্চ কোডটা ভেরিফাই করে, ভেরিফাই করা লাগে না হয়তো পারমাণবিক হামলা করা যায় না, তো ভেরিফাই করে তারা সুন্দর করে বুঝতে পারে যে হ্যাঁ প্রেসিডেন্ট তাদেরকে লঞ্চ কোড দিয়ে দিয়েছে। তো লঞ্চ কোড দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা সেখানে চলে যায়, কিন্তু এদিকে আমাদের ক্যাপ্টেন বুঝতে পারে 10 মিনিট থাকতে, মানে আমাদের সি বুঝতে পারে যে এটা আসলেই এটা ফাঁকা ছিল। তারপরে ফ্রেঞ্চ লোকেরা একটা চেষ্টা করে ওটাকে মিসাইলটাকে কাউন্টার অ্যাটাক করে যেটাকে ডিস্ট্রয় করা যায় কিনা, বাট এটা প্রবলেম হয়েছে, সেটা হয়নি, পোল্যান্ডের উপরে এটা মিস করে দেয়। তারপরে আমাদের হচ্ছে সেই সি বলে রে ভাই তুই বিশ্বাস কর আমাকে, ওর কিচ্ছু নয়, ওটা ফাঁকা মিসাইল জাস্ট ফাটাইছে। তারপরে আমাদের হচ্ছে কমান্ডার এটা হিসাব করে, অর্থাৎ তারা হিসাব করে দেখে যে আসলেই তো ট্রেজেক্টরি হিসাব করে সেই মিসাইলের কতটা ক্যাপাসিটি থাকে, সে কোন গতিতে আগাবে সেটা সে বুঝতে পারে এবং বুঝতে পারে এটা ফাঁকা ছিল। এরপরে সিআইএ থেকে একটা টিপ দেওয়া হয় যে ওই যে 4টা প্রপেলার এটা ওরা নাকি রাশিয়ানরা বিক্রি করে দিয়েছে করোনার টাইমে, এখন নাকি মাফিয়াদের হাতে আছে, তারা নাকি $300 মিলিয়ন খরচ করে নাকি ঠিক করেছে। এটা নাকি এতক্ষণ পরেও তাকে বলছে। এখন সমস্যা এখানে প্রেসিডেন্টের অফিস থেকে অর্ডার আসে যে ভাই যেভাবে হোক ভাই সাবমারিনটাকে ঠেকাবাপ, প্লিজ ঠেকাবাপ, নাহলে আমরা মরিছি। কিন্তু এখানে প্রবলেম হলো একটা, যখন কোনো দেশের পারমাণবিক সাবমারিনে কোনো ক্যাপ্টেনকে বলা হয় পারমাণবিক হামলা করার জন্য, এরপরে সে কখনো কারো কথা শুনে না ভাই, মানে সে শুনবে না, সে বলে না 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 আমি শুনবো না, না আমাকে বলেছে আমার দেশের জন্য আমি 10 লোককে মেরে দিব, মানে কি বলবো ভাই, সব হাস্যকর নিয়ম। তো তখন সে বুঝতে পারে যে এটা কোনোভাবে সম্ভব না, এবং নিয়ম অ্যাকর্ডিং টু ফ্রেঞ্চ রুলস সেই নাকি যদি একবার অ্যাটাক করা, যেহেতু তারা কনফার্মেশন পেয়ে গেছে প্রেসিডেন্টের কাছ থেকে, তার মানে এখন সে এটা করবেই, যাই করে হোক সে আগামী 5 ঘন্টার মধ্যে একটা পারমাণবিক হামলা করবে রাশিয়ার উপরে। সালারে মানে কি বলবো ভাই, বাদ দে। তো হামলা করে এখন বুঝতে পারছে না কি করবে, তখন সে বলে আচ্ছা ঠিক আছে আমরা শেষ চেষ্টা করব। আমাদের সি এবং অ্যালফ্রোস দুজনে চলে যায় হচ্ছে হেলিকপ্টার করে সেই যে প্রথমে আমরা যে সাবমারিনটাকে দেখেছিলাম সেই সাবমারিনের কাছে তারা যায়, কারণ ওই সাবমারিনটায় তাদেরকে সব থেকে কাছ থেকে দেখতে পারে। তো যাই হোক এখানে তারা নিউক্লিয়ার সাবমারিন তো যাবে না, কারণ নিউক্লিয়ার সাবমারিন অলরেডি নিজেকে ডুবিয়ে ফেলেছে, এবং নিউক্লিয়ার সাবমারিনের সবচেয়ে মজার বিষয় হলো তারা কোথায় আছে, তারা যদি ট্রান্সমিট না করে এটা পৃথিবীর কারোর খুঁজে পাওয়া সম্ভব না। খুঁজে পাওয়ার পরে তারা নেমে গেল, এবং নেমে যাওয়ার পরে তার ডর্সার জাহাজ এসে পৌঁছায়, এবং ডর্স তাকে বলছে হ্যালো ক্যাপ্টেন আপনি আমার সাবমারিনে কেন এসেছেন। তখন বলে যে আমাদের সাবমারিনটাকে থামাতে হবে যেভাবে হোক, নাহলে আমরা শেষ, রাশিয়া আমাদেরকে ছাড়বে না, যেমন একটা হামলা করে রাশিয়া তার 100টা বিনিময়ে হামলা করবে। তো তারা তখন কীভাবে ঠেকাবে, তখন সে বুঝতে পারে যেহেতু ক্যাপ্টেনকে তারা চেনে, এবং এখানে আমাদের যে ডর্সা আছে সেও ক্যাপ্টেন খুব ভালো চেনে, এবং তার সঙ্গে যে অ্যালফ্রোস আছে সেও আগে নাকি ওই সাবমারিনে ছিল, অর্থাৎ সেও পারমাণবিক সাবমারিনে কাজ করেছে ক্যাপ্টেন হিসাবে, তাই সে জানে যে কোন কোন জায়গা থেকে হামলা করলে রেডিয়েশনের সম্ভাবনা সব থেকে কম, এবং আমাদের ক্যাপ্টেনও সেভাবে হামলা করবে। তো যাই হোক এখানে আমাদের হচ্ছে ক্যাপ্টেন বলা হয় যে আমি একটা সাবমারিনের খোঁজ পাচ্ছি, মানে তারা তাদের রিডিংসে অবশ্যই দেখে বলে, কেননা এই সাবমারিনটা অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত পাওয়ারফুল এবং অত্যন্ত হচ্ছে কী বলে কীভাবে বোঝায় এটাকে, মানে সে দূরের জিনিসকে খুব ভালো করে ধরতে পারে, সে তাদেরকে ধরে ফেলে। এবং তখন আমাদের ক্যাপ্টেন বলার চেষ্টা করে যে প্লিজ আপনি থামুন, এখানে আপনার সাবমারিন হচ্ছে এভাবে করেন না, এটা ফলস অ্যালার্ম ছিল, কিন্তু কে শোনে কথা শোনে না। ওরা তখন ঠিকঠাক জায়গার মধ্যে একটা প্রিপারেশন লঞ্চ সাইড এসে পৌঁছায়, যেখান থেকে ফ্রেজ 1 কমপ্লিট করে, অর্থাৎ নিউক্লিয়ার ওয়েপেন পারমাণবিক হামলা করার জন্য পুরোপুরি রেডি, জাস্ট ক্যাপ্টেনের একটা বাটন টিপার অপেক্ষায়। তারপরে তারা চিল্লায় বলে ভাই প্লিজ থাম, বা প্লিজ থাম 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 করে চিল্লাচ্ছে, বাট কে কার কথা শুনবে, ওরা এখন ওদের মতোই আসছে যে না না আমরা মিসাইল হামলা করবোই, আমরা ছাড়বই, মানে মারবই। তো এখানে তখন ক্যাপ্টেন বলছে প্লিজ ক্যাপ্টেন থামো, আমি তোমাদের কমান্ডার বলছি এটা একটা ফলস অ্যালার্ম ছিল, তোমরা প্লিজ মিসাইল হামলা করো না। কিন্তু সেটা মনে করে যে এটা হতে পারে স্যাবোটাইজিং, অর্থাৎ শত্রুপক্ষের উপরে হামলা করে দিচ্ছে। ক্যাপ্টেন কিছুই বলে না, ফার্স্ট অফিসারদেরকে খুবই চাপ দিচ্ছিল। লাস্ট পর্যন্ত তারা তখন আর কোনো উপায় পায় না, তখন আমাদের হচ্ছে ডর্সা বলে যে ঠিক আছে আমি ওদেরকে মরতে দিতে পারি না, ওরা আমাদের ভাই। সে ডর্সা তখন বলে যে ঠিক আছে আমি বাইরে যাব, মানে ভাই কেমন সম্ভব ভাই, ওই পারমাণবিক হামলা করবে মিসাইল সাবমারিন কি, মানে ওটা কি ডেপথ, ওটা কি সাঁতার কাটে কীভাবে, তো চাপে মরে যাবে ভাই। তো যাই হোক এখানে কাহিনী বাদ। তো এখানে আমাদের সেই সে আবার নিজের হিয়ারিং ক্যাপাবিলিটিস ব্যবহার করে সে ঠিকঠাকভাবে পারমাণবিক সাবমারিনের লোকেশন খুঁজে পায়, মানে প্রবলেমের লোকেশন পাইছে, কিসের লোকেশন পাইছে আমি জানি না, বাট সে পাইছে, কেমন বেরো কে জানে। তো এখানে আমাদের হচ্ছে ডর্সা সেখানে বাড়ি, ডর্সা মানে কালো লোকটি, মানে শ্বেতাঙ্গ লোকটি। তো যাই হোক এখানে সে বলে যে না যে করে হোক আমি যাবো, আমি আমার ভাইদেরকে বাঁচাবো। তো ভাইদেরকে বাঁচানোর নাম করে শালার জীবনে সবচেয়ে বড় বাস খাবে ভাই, কেননা সাবমারিন সে যে সাবমারিনে সে যাচ্ছে, অর্থাৎ তার সেই আগের ক্যাপ্টেনের সাবমারিন, ওই সাবমারিনটা এখন মানে যে করে হোক তার হামলা করবে, মানে এক কথা ডেডিকেটেড যে নিজেরাও মরবে ফ্রান্সকেও মারবে। তো তারা যখন সেখানে কাছাকাছি এসে পৌঁছেছে, খুব কাছাকাছি, তখন সেইখানে আমাদের যে পারমাণবিক সাবমারিনে রয়েছে আমাদের ক্যাপ্টেন সাহেব
তো এই আর বেশি কথা না বলে বলে যে ঠিক আছে আমরা ওই সাবমারিনের উপর হামলা করবো, এই বলে সে একটা টর্পিডো ফায়ার করে। টর্পিডো ফায়ার করার সঙ্গে সঙ্গে সেটা চলে যায়। কিন্তু ওই যে আমাদের যে প্রথম সাবমারিনটা রয়েছে, মানে যেখানে আমাদের হিরো রয়েছে, সাবমারিনের কোনো মতে উপরে যে ফায়ার বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সাবমারিনটার অর্ধেক গোষ্ঠী মারা যাওয়া সারা। যেহেতু সবাই কমব্যাক রেডি ছিল, সবার তেমন খুব একটা ক্ষতি হয় না। সাবমারিন আগুন ধরে গেছে, ওটাকে ফায়ার এক্সটিংগুইশার কাজ করতেছে সাবমারিনের দুটো টিম। তো এদিকে আমাদের সেই সি, সে তো খুব গুরুতরভাবে আহত হয়ে গেছে। আর এদিকে আমাদের সেই ডরসাল লোকটা, সে খুবই মহান কাজ করতে গিয়ে সেখানে মৃত্যুবরণ করলো। যাই হোক, সেখানে আবার ব্যাক করে আমাদের সি, সেখানে সে আবার চিন্তা করে যে কী করা যায়। যাই হোক, এরপরে তখন পারমাণবিক হামলা করার জন্য সাবমারিনের সব কিছু রেডি, এবং পারমাণবিক হামলা করার জন্য যে সেটাকে খুলে দেওয়া হয়েছে, জাস্ট বাটন টিপার অপেক্ষা, আর কিছু না। তো এরই মাঝখানে তখন আমাদের সেই সাবমারিন, মানে দ্বিতীয় সাবমারিনটি, সে হামলা করার জন্য আর কিছু উপায় নেই, তাকে হামলা করাই লাগবে। তাই সে তখন হামলা শুরু করে, টর্পিডো ফায়ার করে, একটি টর্পিডো। এদিকে তারা সাবমারিনের শেষ প্রোটোকল, মানে সর্বশেষ যেটা, সে কোড দিয়ে রেডি, জাস্ট কনফার্ম কোড, সে কোড দেবে, বাট এই সাইডে হামলা করে দেয়, কারণ আর কোনো উপায় নেই। কেননা যদি সারা একটু হলেও থেমে যায়, তাহলে ফ্রান্সও গেল, ওরাও গেল, পৃথিবীও গেল, কারণ রাশিয়া তো ছাড়বে না ভাই। যাই হোক, তো এখানে বুঝলাম না তোরা তখন হামলা করতেছে, একটা কেন হামলা করতেছে? ওদের কাছে কমসে কম 10টা নিউক্লিয়ার ওয়ারহেড থাকার সম্ভাবনা, তা 10টাই রয়েছে ওদের কাছে, এইসব করে দেখলাম। তো এখানে তারা একটা কেন ফায়ার করতেছে, সেটা প্রডিউসার জানে, আমি কি জানি। যাই হোক, এরপরে তারা এদিকে তারা তখন আর কোনো উপায় নেই, সেটা বুঝতে পারছে যে সে টর্পিডো খুলেছে, টর্পিডো হ্যাস, এবং এটা সে সাউন্ড নাকি আমাদের সি শুনতে পেয়েছে, অর্থাৎ সে সাউন্ড দেখে কনফার্ম যে হ্যাঁ খেলা হবে। তো খেলা এদিকে হওয়ার ক্ষেত্রে তারা আর কোনো উপায় পাচ্ছে না, তারা তখন ফায়ার করার জন্য টর্পিডো হামলা করে, এবং তারা পরপর 2টি টর্পিডো ফায়ার করে, এবং এদিকে আমাদের নিউক্লিয়ার সাবমারিনতেও একটি টর্পিডো ফায়ার করা হয়। তো এখানে ব্যাপারটা হলো, আমাদের নিউক্লিয়ার সাবমারিনগুলো অত্যন্ত ম্যানুভারেবল, অর্থাৎ তারা অত্যন্ত ফ্লেক্সিবল, খুব সহজে তারা জায়গা পরিবর্তন করতে পারে। কিন্তু এদিকে আমাদের এই ডিজেল চালিত সাবমারিন, এর কপাল খারাপ ভাই। তো এর আর বেশি কিছু না, জাস্ট ওর উপরে হালের উপরে ফায়ার করে, এবং টর্পিডোটি হালের উপরে গিয়ে লাগে, এবং লাগার সঙ্গে সঙ্গে সাবমারিনে থাকা সবগুলোই মৃত্যুবরণ করে। আর এদিকে ওই সাবমারিনটির উপরে গিয়ে টর্পিডোটি ফিরে যায়, কিন্তু এই ক্ষেত্রে সাবমারিনের কোনো ক্ষতি খুব একটা হয়নি, কিন্তু ওর যে শক ওয়েভে কন্ট্রোল রুম পুরো যায়, কন্ট্রোল রুমে বিষাক্ত গ্যাস ঢুকে গেছে, সবাই চলে যায়, বাট ক্যাপ্টেন কোনো রকম বেঁচে যায়। সে তখন কোনো রকম উঠতে থাকে, পারমাণবিক নিউক্লিয়ার চালিত সাবমারিনের। এদিকে তো দুজন সবাই শেষ, এদিকে কেউই নাই। কিন্তু এরপরে আমাদের সি দ্য ক্যাপ্টেনকে আবার মেসেজ দিয়ে বলে যে প্লিজ আপনি এটা হামলাটা করে নেন, এটা ফলস অ্যালার্ম ছিল। কি করবে, লাস্ট পর্যন্ত আমাদের ক্যাপ্টেন শেষ পর্যন্ত কি হয় বুঝি না, সে তখন সেখান থেকে তাকে বার করে সে এসকেপ হ্যাসে নিয়ে আসে, এবং এসকেপ হ্যাসে নিয়ে এসে অ্যাডমিরাল বলে দেখো তোমাকে বেঁচে থাকতে হবে, আমার বেঁচে থাকতে কোনো লাভ নেই, এটা আমারই ভুল ছিল, তোমাকে বাঁচতে হবে, এবং শোনো এতে তোমার কান কিন্তু পুরো ফেটে যাবে, তাই তোমার এই চাকরিটা তোমাকে ছাড়তে হবে, আমাকে মাফ করে দাও তোমার এত বড় ক্ষতি করার জন্য। আমরা বুঝতে পারি না আসলে ব্যাপারটা কি। এখানে তাকে টর্পিডোর মাধ্যমে ফায়ার করা হয়েছে, মানে কানের 12টার ব্যাটারি লুজ, তাকে মানে টর্পিডোর মতো ফায়ার তো করে দিছে ভাই, কিন্তু ওর কান শেষ। এবং এদিকে সাবমারিনটা সম্পূর্ণ ডুবে যায়, এবং এদিকে এই কানটাও চলে যায়। কিন্তু ওদিকে আমাদের ক্যাপ্টেন সে বেঁচে যায়, মানে পারমাণবিক সাবমারিনের ক্যাপ্টেনটা, সে শেষ পর্যন্ত স্ট্রাইকটা করে না, সে উঠে আসে। কিন্তু এদিকে ওই সাবমারিনের সবাই মারা যায়, শুধুমাত্র এই আমাদের হিরোর বাদে, সি বাদে সবাই মারা যায়। সবার জন্য একটা করে ফুলের তোড়া দেওয়া হয় পারমাণবিক সাবমারিন থেকে। মানে এর একটা ভুল বোঝাবুঝি থেকে এতগুলো মানুষের প্রাণহানি হয়ে গেল, এবং এই সারা জীবনের মতো নিজের শোনার ক্যাপাবিলিটি শেষ করে গেল। তার গার্লফ্রেন্ড বুঝতে পারে যে তার আর কোনো কিছু শোনার ক্ষমতা নেই। তো এই সঙ্গে বোঝা যায় যে ভুল বোঝাবুঝি মানুষ কীভাবে ধ্বংস করে, এই মুভি না দেখলে বোঝা যাবে না। থ্যাংক ইউ মুভিটা শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।